আমরা চেষ্টা করব সবচেয়ে কম সময়ের মধ্যে এবং সবচেয়ে সহজভাবে এই তৃতীয় অধ্যায় শেষ করার জন্য। যাদের এই অধ্যায় অলরেডি পড়া শেষ তারা চাইলে এটা রিভিশনের জন্য দেখতে পারো, আর যাদের একদমই পড়া হয় নাই তারা এটাকে ভালোভাবে দেখতে পারো। এবং আমার কথা দিচ্ছি এটা একদম কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করব, এবং আমি চেষ্টা করব যাতে করে তোমরা এটা সহজেই বুঝতে পারো সেভাবে বোঝানোর জন্য। শুরুতে আমরা জানবো হচ্ছে গিয়ে মৌলিক পদার্থ সম্পর্কে। এই মহাবিশ্বে বা বলতে পারে এই পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 98টি মৌল। হ্যাঁ, এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118টি মৌল, কিন্তু প্রকৃতিতে পাওয়া গিয়েছে 98টি মৌল, আর বাকি 20টি হচ্ছে তারা গবেষণাগারে তৈরি করেছে। আমরা জানি যে পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে, তার মধ্যে 98টি মৌল হচ্ছে কি প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি 20টি ল্যাবরেটরিতে বা গবেষণাগারে প্রস্তুতকৃত। এবং আরেকটা তথ্য আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে গিয়ে মানব শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। এটা আমাদের তথ্য মনে রাখতে হবে। তাহলে কি এখানে 3টে তথ্য মনে রাখার মতো, এক হচ্ছে গিয়ে প্রকৃতিতে পাওয়া যায় 98টি মৌল, গবেষণাগারে তৈরি হয়েছে বাকি 20টি মৌল, এরকম মোট তাহলে মৌল আছে পর্যায় সারণীতে 118টি, এবং আমাদের মানব শরীরে মৌল আছে 26টি। এবার আসি আমাদের দ্বিতীয় পড়ায়, সেটা হচ্ছে মৌল কি। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তাহলে যেটা ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। আচ্ছা, তাহলে যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থ মিলে যেই পদার্থ গঠিত হয় তাকে বলা হয় যৌগিক পদার্থ। তোমাকে উদাহরণ দিই, একটা ধরো পানি। পানির সংকেত কি বলতো? পানির সংকেত হচ্ছে H2O, তাই না? তো এই H2O এর মধ্যে দেখা যাচ্ছে যে অক্সিজেন আছে, পাশাপাশি কি হাইড্রোজেন আছে। এটা হচ্ছে পানির সংকেত। 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু মিলে একটা পানির অণু তৈরি করে। এটা একটা কি যৌগিক পদার্থ। অর্থাৎ একাধিক পরমাণু মিলে, একাধিক পদার্থ মিলে যেই পদার্থ গঠিত তাকে বলা হয় যৌগিক পদার্থ। আর ধরো যদি বলতাম অক্সিজেন, হ্যাঁ, বা বলতাম যে হাইড্রোজেন, তাহলে এর পর থেকে এরা থেকে মৌলিক পদার্থ। তাহলে একাধিক পদার্থ মিলে হলে হচ্ছে যৌগিক পদার্থ, আর একটি যদি কোনো পদার্থ থাকে একা, যে তা সে কোনো কিছুতে গঠিত নয়, সে হচ্ছে মৌলিক পদার্থ। এবার আমরা শিখবো পরমাণু এবং অণু। আচ্ছা, পরমাণু এবং অণুর মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে যে অনেকগুলা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। ঠিক আছে? যে পরমাণু হলো কি, এখানে যেসব তথ্য দেওয়া আছে যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলা হয়? অণু বলা হয়। তার মানে কি 2 বা 2-এর অধিক পরমাণু যদি একসাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? অণু বলবো। এবার আমরা আসি কিছু তথ্য শিখে নিই। সেটা হচ্ছে ধরা যাক মৌলের আমাদের যে প্রতীক। তো মৌলের প্রতীক নিয়ে জানতে হলে আমাদের একটা বেশি জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সকল মৌল আমরা পড়ে থাকি সাধারণত, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, যেটা আমরা নিঃশ্বাস নিই আমরা সেটা অক্সিজেন, হ্যাঁ, ওকে, চিপসে দেওয়া থাকে নাইট্রোজেন। ওকে, তাহলে আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপে প্রতীক বলা হয়। যেমন হাইড্রোজেনকে H দ্বারা প্রকাশ করা হয়, অক্সিজেনকে O দ্বারা প্রকাশ করা হয়, নাইট্রোজেনকে N দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরা যাক যে সোডিয়াম বলি না আমরা, সোডিয়াম আমরা কি দিই, আমরা কি লিখি? Na লিখি। Na মানে কি? সোডিয়াম। এটা আমরা আরো সহজে শিখবো, জাস্ট এখন জেনে রাখার জন্য আমরা দেখে নিই যে সোডিয়ামকে আমরা Na দ্বারা প্রকাশ করি। তাহলে Na এর পূর্ণরূপ কি? নেট্রিয়াম, অর্থাৎ ল্যাটিন নাম। এই ল্যাটিন নাম থেকে প্রতীকটা আসছে। আমরা ইংলিশ নাম বলি সোডিয়াম, বাট আর প্রতীকটা আসছে কোত্থেকে? ল্যাটিন নাম থেকে। ল্যাটিন নাম কি? নেট্রিয়াম, Na। আবার কাপরাম মানে কপার, Cu, এই জন্য আমরা কি Cu লিখি। কেলিয়াম মানে হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম কি দেখে লিখি? কে লিখি, কারণ এর ল্যাটিন নাম হচ্ছে কি? কেলিয়াম। আবার সিলভারকে আমরা কি লিখি? আর্জেন্টাম লিখি, Ag। সিলভার মানে Ag, আর্জেন্টাম। টিন মানে কি? স্টানাম বা Sn। আবার অ্যান্টিমনিকে আমরা Sb লিখি, মানে এটার পূর্ণ হচ্ছে স্টিবিয়াম। আবার গোল্ডকে আমরা কি লিখি? Au, কারণ এটার ল্যাটিন নাম হচ্ছে কি? আউরাম। আবার পিবি, তার প্লাম্বাম মানে লেডের ল্যাটিন নাম হচ্ছে কি? প্লাম্বাম, এই জন্য আমরা পিবি লিখি। আবার টাংস্টেন মানে এটার ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম, প্রতীক W। আয়রনের হচ্ছে ফেরাম, প্রতীক Fe।
মার্কারি হাইড্রোগ্রাম মানে হচ্ছে কি Hg, এই জন্য মার্কারি আমরা H দ্বারা প্রকাশ করি, আয়রনকে Fe দ্বারা প্রকাশ করি। আশা করি মনে থাকবে। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে গোল্ড, আয়রন, মার্কারি, এখানে হচ্ছে সিলভার, পটাশিয়াম, সোডিয়াম। ওকে, প্রত্যেকটা বেশি ইম্পর্টেন্ট, বাট এর মধ্যে কম বেশিও আছে, সেটা আমরা লাগিয়ে দিচ্ছি। এবার সংকেত ধরা যাক, একটু আগে আমি লিখেছিলাম যে H2O মানে কি, মানে হচ্ছে কি পানি। তাহলে এই পানির সংকেতটা কি, 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, এই 3টা মিলে কি তৈরি করে, পানি তৈরি করে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি সংকেত, অণু সংকেত। যেমন হাইড্রোজেন পরমাণু, আমরা বলি হাইড্রোজেন অণু বলি, হাইড্রোজেন অণুতে হচ্ছে কি থাকে বলতো, 2টা হাইড্রোজেন থাকে, 2টা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন পরমাণু তৈরি করে, অণু তৈরি করে। 2টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করে, ঠিক আছে। এই জন্য আমরা কি লিখি, H2 লিখি। তারপর আমাদের যেটা জানতে হবে যে পরমাণুর সাংগঠনিক কণা, দ্য ফান্ডামেন্টাল পার্টিকলস অফ এন অ্যাটম। চলো দেখি আমরা। এবার আমরা শুরুতেই হচ্ছে একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে একটা পরমাণু কেমন গঠিত হয় সেটা আমার জানতে হবে, কিভাবে একটা পরমাণু গঠিত হয়। চলো দেখে নিই। একটা পরমাণুর মাঝখান থাকে হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন, চারিদিকে থাকে কি ইলেকট্রন। অর্থাৎ এই নিউক্লিয়াস থাকে হচ্ছে গিয়ে নিউট্রন আর প্রোটন। তার মানে কি, একটা পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন আর প্রোটন, আর চারদিকে কি থাকে ইলেকট্রন। অর্থাৎ যদি এভাবে থাকে না, আমরা শিখবো যে কিভাবে থাকে, সেগুলো আমরা দেখবো। যাই বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী বোর এবং অন্যান্য বিজ্ঞানীরা কিভাবে এই পরমাণুর মডেলটা ব্যাখ্যা করেছেন, সেটা আমরা একটু পরে পড়াশোনা করব। যে মাঝখানে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি থাকে নিউট্রন আর প্রোটন, এবং এই নিউট্রন এবং প্রোটনের চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে, সেটা আমরা সামনে দেখব। তো এই যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এগুলো সম্পর্কে আমরা এখন তথ্য জেনে নেব। শুরুতে আমরা দেখব হচ্ছে ইলেকট্রন নিয়ে। তো এই ইলেকট্রনের যে প্রতীক হচ্ছে ই, ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। কুলম্বকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে -1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটনের আধান হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব। আর নিউট্রনের প্রকৃত চার্জ বা আধান হচ্ছে 0। তার মানে কি, এই যে নিউট্রন দেখলা, এই যে আমরা কি দেখলাম একটু আগে, যে আমাদের নিউক্লিয়াস যে মাঝখানে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে 2টা জিনিস, নিউট্রন আর প্রোটন। তো এই নিউট্রনের চার্জ হচ্ছে 0, আর কোনো চার্জ নেই, হচ্ছে মানে নিউট্রন, হ্যাঁ, নিউট্রন তাহলে নিউট্রাল থাকে, সে নিষ্ক্রিয়, সে তার কোনো কি চার্জ নাই, প্লাসও না মাইনাসও না। আর যে সাথে যে প্রোটন থাকে, এই প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, হ্যাঁ, এটা পজিটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। আর চারদিকে যে ঘুরে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে, এই ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ। ওকে, সেটা আমরা এখানে মাত্র দেখলাম যে ইলেকট্রন চার্জ -1.6 × 10⁻19 কুলম্ব, আর হচ্ছে প্রোটনের চার্জ +1.6 × 10⁻19 কুলম্ব। এবার আসলে ভরের দেখি আমরা, বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে ইলেকট্রনের ভর। এই ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। তাহলে কত, এটা মনে রাখতে হবে, আমাদের মুখস্থ করে ফেলতে হবে যে ইলেকট্রনের প্রকৃত ভর কি, 9.110 × 10⁻28 গ্রাম। আচ্ছা, তো ইলেকট্রনের ভর কিন্তু পজিটিভ, আবার এটা আবার নেগেটিভ দিও না। ইলেকট্রন যদিও চার্জ হচ্ছে নেগেটিভ, কিন্তু ভর হচ্ছে পজিটিভ। ওকে, কারণ ভর তো পজিটিভে হয়, নেগেটিভ হয় না কখনোই। তো এটাকে যদি আমরা কেজিতে প্রকাশ করতে চাই, অনেক সময় আমাদের যখন আমরা ম্যাথ করবো, দেখবা যে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কেজি দেওয়া থাকবে, সেখানে গ্রাম থাকবে না। তো সেখানে আমরা 9.11 × 10⁻31 কেজি এই মানটা ব্যবহার করব। ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1, আর ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, কারণ এই যে ভরটা দেখছো না, এটা অনেক কম, হ্যাঁ, বিশেষ করে প্রোটন আর নিউট্রনের ভরের তুলনায় এই ইলেকট্রনের ভরটা অনেক কম, এই জন্য হচ্ছে আমরা আপেক্ষিক ভর 0 ধরেছি। প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, আর প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1, আর প্রোটনের আপেক্ষিক ভর 1। আর নিউট্রন হচ্ছে
প্রকৃত ভর 1.675 ইন্টু 10^24 গ্রাম। প্রকৃত আপেক্ষিক আধান হচ্ছে 0, যেহেতু নিউটনে জানি আমরা 0, এবং আপেক্ষিক ভর 1। ওকে, এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পারমাণবিক ভর। এই জিনিসটা আবার কি? তো কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। এই একটাকে আমার মাত্র এখানে এঁকে দেখলাম যে পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস হচ্ছে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন। তো একটা পরমাণুতে কি পরিমাণ প্রোটন আছে, একটা পরমাণুর মধ্যে কতগুলা প্রোটন আছে, সেটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, আর কিছুই না। একটা পরমাণু, যে কোনো পরমাণু, অক্সিজেন, হাইড্রোজেন, যে কোনো পরমাণু হতে পারে, পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তো কি পরিমাণ প্রোটন আছে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। এটা আমাদের কাজে লাগবে একটু পরে, চল দেখি। আচ্ছা, তারপর হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের একটু আগে বললাম মাত্র যে একটা পরমাণু নিউক্লিয়াসে কি থাকে, এর মাঝখানটা বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থাকে কি প্রোটন আর কি নিউট্রন, রাইট? প্রোটন আর নিউট্রন। তো যতগুলো প্রোটন আছে তার সাথে যদি যতগুলা নিউট্রন আছে সেটা যোগ করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব কি পারমাণবিক ভর, বা আমরা বলতে পারি ভর সংখ্যা। ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দিই। যেমন একটাকে আমরা শিখলাম সোডিয়াম। এই সোডিয়ামের মধ্যে মোট প্রোটন আছে হচ্ছে 11টা, আর নিউট্রন আছে হচ্ছে 12টা। এখন যদি প্রশ্ন করা হয় যে সোডিয়ামের ভর সংখ্যা কত, আমরা বলবো হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে, এই প্রোটন হচ্ছে 11 আর নিউট্রন হচ্ছে 12, এদের যোগফল করলে 23 আছে। এই জন্য আমাদের যে সোডিয়াম আছে, এই সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি তো ভর সংখ্যা নিয়ে জানলাম। তো একটা এখানে যেমন উদাহরণ দেখো, একটা পরমাণুকে আমরা কীভাবে প্রকাশ করবো, বা একটা মৌলকে আমরা কীভাবে প্রকাশ করতে হয়। মৌল প্রকাশ করতে হলে সোডিয়াম যদি লিখি, প্রথমে সংকেত লিখলে সংকেতের যে বাম পাশে নিচে এখানে লিখতে হবে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যাটা লিখতে হবে নিচে এক সাইডে, আর উপরে লিখতে হবে হচ্ছে কি ভর সংখ্যা, মানে কতগুলো প্রোটন আছে কতগুলো নিউট্রন আছে তার যোগফল করে লিখতে হয়, উপরে লিখতে হয়। এটাকে বলা হয় ভর সংখ্যা। তো এই ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো মোটামুটি আমাদের বেসিক অনেকটা দেখা হলো। এবার আমরা দেখবো হচ্ছে যে পরমাণুর মডেল, আসলে পরমাণুটা কেমন, মানে বিজ্ঞানীদের শুরুতে কেমন ধারণা ছিল, তারা মানে এটাকে কেমন ভাবতো, আমরা সেটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো আমরা শুরু করি। আমাদের শুরুতেই এই পরমাণু মডেল নিয়ে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। কি বলেছিলেন তিনি 1911 সালে রাদারফোর্ড বলেছিলেন যে প্রত্যেকটা পরমাণু একটা কেন্দ্র আছে। একটাকে দেখলাম যেটা, যে প্রত্যেকটা পরমাণু কি আছে, একটা কেন্দ্র আছে, এবং এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। তার মানে এই নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। একটাকে দেখলাম আমরা যে নিউক্লিয়াসের মাঝখানে কি থাকে, প্রোটন আর নিউট্রন দুইটাই থাকে। এবং কি বললাম যেটা আমরা, যে বাইরে যাচ্ছে চারদিকে অবস্থান করে কি ইলেকট্রন। হ্যাঁ, যেমন এখানে দেখানো হয়েছে যে চারদিকে ইলেকট্রন। ওকে, আচ্ছা, যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরেই পরমাণুর ভর সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। আমরা আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভরকে শূন্য ধরি। ঠিক আছে? কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরে কি পরমাণুর ভর সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। মনে থাকবে? তার মানে কি আমাদের যে ইলেকট্রনের চার্জ, সেটাকে একটু দেখলাম যে ইলেকট্রনের ভর কি আপেক্ষিকভাবে শূন্য, যদি এটা মান আছে 9.11 × 10^28 গ্রাম। অনেকে বলতে পারো যে প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10^24, আবার ইলেকট্রন হচ্ছে 9.110 × 10^28। তাহলে তো হিসেবে তো দেখতেছি যে ইলেকট্রন বড়, ইলেকট্রন ভর বেশি, প্রোটনের ভর কম না। খেয়াল করে দেখো, যদি এটা 9.110 কিন্তু পরে দেখো পরেরটা হচ্ছে 10^28, আর এখানে কি 10^24।
যদি ইনভার্স আকারে থাকে, মাইনাস আকারে থাকে, এটা দ্বারা বোঝা হচ্ছে কি ভাগ আকারে, 10 দ্বারা ভাগ আকারে আছে। মানে কি এটার আগে প্রায় 28টা শূন্য আছে, 9-এর আগে প্রায় 28টারও শূন্য আছে দশমিকের পর, ঠিক আছে? সেক্ষেত্রে এটা মানটা অনেক ছোট। মানে মনে রাখবা যে ইনভার্স আকারে থাকলে যদি ইনভার্সটা বড় থাকে, ইনভার্সের মান যেখানে বড় সেই মানটা ছোট। যেমন ধরা যায় এই দুইটা থেকে তুলনা করি আমরা, যে এখানে আছে 10^24, এটা আছে 10^28, এখানে হচ্ছে 10^28 ছোট, আর এই মানটা বড়, কারণ এটাকে 10^24 গ্রাম। ওকে, আচ্ছা এটা আমরা আস্তে আস্তে আরও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখব নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। যদি আমরা এখানে বড় করে দেখাইছি, বাট নিউক্লিয়াসের আকার অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আমরা দেখব সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরছে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। সৌরজগতে আমরা কি থাকি, সূর্য থাকে, এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, তাই না? আমরা জানি সেটা, যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, হ্যাঁ, এরকম যতগুলো গ্রহ সবই ঘুরে। তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এটা কি বলছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। আচ্ছা, কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। তার মানে কি, যে আমরা যে পরমাণু আঁকবো, পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন থাকবে, পরমাণুর বাইরে ঠিক ততগুলোই কি থাকবে, ইলেকট্রন থাকবে সমান সংখ্যক। যদি এখানে 23টা ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, মাঝখানে 23টা প্রোটন থাকলে চারদিকে কি 23টা ইলেকট্রন থাকবে। যদি এখানে 11টা প্রোটন থাকে, চারপাশে কি 11টা ইলেকট্রন থাকবে। আচ্ছা, যেহেতু প্রোটন এবং ইলেকট্রন চার্জ একেবারে সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিকভাবে চার্জ কত হয়, শূন্য হয়। কারণ যতগুলো প্লাস আছে ভিতরে, বাইরে ততগুলো মাইনাস আছে, এই জন্য সামগ্রিকভাবে চার্জ কত হয়, শূন্য হয়। আচ্ছা, তারপর ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। তার মানে কি, আমরা কি জানি নিউক্লিয়াস প্লাস হয়, হ্যাঁ, নিউক্লিয়াস যেহেতু প্রোটন থাকে, প্রোটন প্লাস, তার মানে কি পুরো নিউক্লিয়াসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে নিউক্লিয়াসের প্রতি ধনাত্মক, যেহেতু নিউক্লিয়াস ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, ঠিক আছে? যেহেতু এটা প্লাস, এটা চারদিকে ঘুরতেছে, মাঝখানে হচ্ছে প্লাস আর চারদিকে ঘুরতেছে হচ্ছে ইলেকট্রন, রাইট? তার মানে কি অবশ্যই প্লাসের প্রতি মাইনাস ইলেকট্রনটা আকর্ষণ অনুভব করবে। এবং তিনি বললেন যে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, যেহেতু সে প্লাসের প্রতি ইলেকট্রন কি আকর্ষণ করে। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। আচ্ছা, তিনি যেহেতু সৌরজগতের সাথে আলোচনা করছিলেন, এই জন্য এটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল, ঠিক আছে, বা সৌর মডেল বলা হয়, ঠিক আছে? তো রাদারফোর্ড তো 1911 সালে এটা দিলেন, তখন মানুষের ধারণা ছিল না, এখান থেকে অনেক কিছু জানতে পারলো, অনেক কিছু জানতে, বাট এই মডেলের মধ্যেও কিছু সমস্যা ছিল। পরবর্তীতে সেই সমস্যাগুলো আমরা এখন পড়ব। তার এই মডেলের কী কী সীমাবদ্ধতা ছিল, চলো দেখি। এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। কারণ একটা ইলেকট্রন আকার কি ব্যাসার্ধ, মানে কি এটি গোলাকার হবে না কেমন হবে, কি হবে, সে সম্পর্কে কিছুই বলতে পারেন নাই। এবং আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেন, এবং এটা আকৃতিতে কেমন হবে সে সম্পর্কে কোনো ধারণাতেই দেন নাই। পরবর্তীতে তার বিজ্ঞানীরা দিয়েছেন, বাট মানে এখানে রাদারফোর্ড দিতে পারেন নাই। তারপর হচ্ছে সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রনের নিউক্লিয়াসে আধান বা চার্জ আছে, মনে থাকবে। এই জন্য চিন্তা করে দেখো, যদিও তখন তিনি বলছিলেন বোঝানোর স্বার্থে, তারপরেও একটা যেখানে চার্জযুক্ত জিনিসের সাথে চার্জবিহীন জিনিসের তুলনা দেওয়া এটা সঠিক না, ঠিক আছে? যে সৌরজগতের মানে সেখানে কোনো চার্জ নেই, বাট ইলেকট্রন প্রোটনের চার্জ আছে, তো এই চার্জহীন জিনিস আর চার্জ যুক্ত জিনিসের তুলনা করা উচিত না, ঠিক আছে? তারপর একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেল দেওয়া নেই। উনি বলছিলেন জাস্ট যদি একটা ইলেকট্রন থাকলে কেমন ঘুরবে সেই বর্ণনা দিয়েছিলেন আর কি মডেলের মধ্যে, বাট যদি একাধিক ইলেকট্রন থাকে কীভাবে ঘুরবে সেই বিষয়ে কিছু বলতে পারেন নাই। আর লাস্টে যে সমস্যা পাওয়া গেছে সেটা হচ্ছে বিজ্ঞান ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারায়, মানে যখন সে চারদিকে ঘুরবে না তখন সে ক্রমাগত তার শক্তি হারাতে থাকবে, আর শক্তি হারাতে হারাতে আস্তে আস্তে সে কাছাকাছি হয়ে যাবে নিউক্লিয়াসের, এবং সেই সময় নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে, অর্থাৎ পরমাণু বিস্তৃত বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে সেটা হয় না, বাস্তবে কি পরমাণু বিলুপ্ত হয়ে যায়? বিলুপ্ত হয় না। তার মানে এখানে তার মডেলে কিছু সমস্যা ছিল।
তো তার বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে মডেল দেওয়ার পরপরই বিজ্ঞানী বোর আরও গবেষণা করলেন। তিনি গবেষণার মাধ্যমে 1913 সালে তার যে রাদারফোর্ডের ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে 1913 সালে আরেকটা মডেল দিলেন তিনি বিজ্ঞানী নিলস বোর। তিনি বললেন যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। মানে এখানে ইলেকট্রন আছে, সে চারদিকে মানে ঘুরবে, হ্যাঁ, ধরো দেখছে নিউক্লিয়াস, এটা হ্যাঁ নিউক্লিয়াস, চারদিকে যে ইলেকট্রন আছে সে মানে ইচ্ছা মতো কখনো ঘুরতে পারবে না, ইচ্ছা মতো ঘুরতে পারবে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ ঘুরে, মানে হচ্ছে এই যে এখানে মূল পরে আসি আমরা, মাঝখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, এই নিউক্লিয়াসের চারদিকে থাকবে অসংখ্য, মানে একাধিক আর কি, অসংখ্য না মানে নির্দিষ্ট সংখ্যক কি থাকবে, কক্ষপথ থাকবে, পথ থাকবে, হ্যাঁ। এই কক্ষপথ দিয়ে কি আমাদের ইলেকট্রনকে ঘুরবে, হ্যাঁ, মানে যার যেরকম শক্তি, যার শক্তি কম সে এখান দিয়ে ঘুরবে, যার শক্তি একটু বেশি সে এখান দিয়ে ঘুরবে, যার শক্তি আরও বেশি সে এখান দিয়ে ঘুরবে, ওকে, যার শক্তি আরও বেশি সে এখান দিয়ে ঘুরবে, রাইট। মানে এটা বলেছেন যে এদের ঘুরতে হলে কি এরা নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। তার মানে কতগুলো নাম দেখো, এই যে আমাদের আঁকলাম এগুলা, এটা কি বলা হয়, প্রধান শক্তি স্তর বলা হয়। কি বলা হয় এটাকে, প্রধান শক্তি স্তর বলা হয়, বা শেলও বলা হয়, বা অরবিট বলা হয়, বা স্থির কক্ষপথও বলা হয়। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না, মনে থাকবে, সে শক্তি শোষণও করে না, মানে শক্তি সে গ্রহণও করে না, শক্তি সে ছেড়েও দেয় না, মনে থাকবে। সেক্ষেত্রে এই স্থির কক্ষপথগুলো যে আমরা মাত্র আঁকলাম এগুলোকে হচ্ছে মূলত এন দ্বারা প্রকাশ করা হয়। এদের কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। যেমন প্রথম কক্ষপথকে n=1 দ্বারা প্রকাশ করা হয়, একইভাবে দ্বিতীয় কক্ষপথকে n=2 দ্বারা প্রকাশ করা হয়, তৃতীয় কক্ষপথকে n=3 দ্বারা প্রকাশ করা হয়, চতুর্থ কক্ষপথকে n=4, এভাবে বাড়তে থাকে। তো আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে গিয়ে অন্যভাবে বলা যায় একটা বিষয় আমরা নামগুলো দেখবো। যেমন ধরো n=1 প্রথম কক্ষপথ, এটাকে মূলত কে দ্বারা প্রকাশ করা হয়, এটা কি নাম, কে অরবিটাল, হ্যাঁ, দুঃখিত কে অরবিটাল না, কে অরবিট, হ্যাঁ। অরবিটাল মানে হচ্ছে আমরা শিখবো কিছুক্ষণ পরেই যে অরবিট হচ্ছে গিয়ে কি শক্তি স্তর, আর অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর, সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে এই শক্তি স্তর আমাদের করে দেখলাম চারটা শক্তি স্তর, n=1, n=2, n=3, n=4। তারপর তিনি বিজ্ঞানী বোর কি বললেন, তিনি বললেন যে বোর পরমাণু অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আচ্ছা আমরা প্রত্যেকে জানি ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে গিয়ে একটা বস্তু ধরো যাচ্ছে, একটা বস্তু যাওয়ার সময় সেই বস্তুর কি আছে, একটা ভর আছে এবং তার বেগ আছে, ভর আর বেগের গুণফল মানে কি ভরবেগ। তো এই কৌণিক ভরবেগ কি, যদি কোনো বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘোরে সেক্ষেত্রে তার যে ভরবেগ সেকে কি বলা হয়, কৌণিক ভরবেগ। মানে সে যদি এইভাবে ঘুরে সেক্ষেত্রে তার যে ভর এবং বেগের গুণফল এবং সেটা কি বলা হয়, কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগকে মূলত এল দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এল এর সূত্র হচ্ছে mvr, এম মানে কি, এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, ভি মানে কি ইলেকট্রনের বেগ। তো এম মানে কি ইলেকট্রন ভর শিখছিলাম একটু আগে যে 9.11 × 10⁻31, তাই না, 9.11 × 10⁻31 কেজি, রাইট, কেজিতে রাখবো আমরা। ভি মানে কি বেগ, যে কক্ষপথে ব্যাগের মান দেওয়া থাকবে। আর মানে হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথে ঘুরতেছে এই অনেকগুলো কক্ষপথ, এই কক্ষপথের ব্যাসার্ধ আছে না, এটা একটা ব্যাসার্ধ আছে, এটা ব্যাসার্ধ আরও বেশি, এটার ব্যাসার্ধ আরও বেশি, এটার ব্যাসার্ধ আরও বেশি। অবশ্যই আমরা ব্যাসার্ধ চিনি যে বৃত্তের, যদি এটা বৃত্ত হয়, অনেকেই হয়তো বিরক্ত হবে যে এত বেসিক কেন বলতেছে স্যার, অনেকে আছে যে ধারণা নেই এই বিষয়গুলোতে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা এমনভাবে পড়ার চেষ্টা করবো যাতে করে সবার বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসে, ঠিক আছে। তো দেখা যাক বৃত্ত, এই বৃত্তে একটা কেন্দ্র থাকে, তাই না, এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এক কোণা থেকে আরেক কোণা আমরা আঁকি, সেক্ষেত্রে কি যদি কেন্দ্র দিয়ে যায় কোনো একটা জে, এটাকে বলা হয় জে, এই যে এই দাগগুলো বলা হয় যে এক পাশে লাগলে, তো সেটা যদি কেন্দ্র দিয়ে যায় এটাকে বলা হয় ব্যাস। এই দাগটা যেটা যদি কেন্দ্র দিয়ে যায় এটাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। আর ব্যাসের যে অর্ধেক মান এটাকে বলা হয় ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা এই যে এটা 4-এর মান কি, এটা ব্যাসার্ধের মান। তো এটাকে লেখা যায় এরকম করে NH/2π,
n মানে কি, যে এটা কয় নম্বর কক্ষপথ, এটা সহজ, এটা যদি থাকে খুবই সহজে পারবা। n মানে হচ্ছে কি কত নম্বর কক্ষপথ, যেমন এটা হচ্ছে n=1 প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তো আমরা এখন যদি দেখি, আর h মানে কি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের একটা মান আছে আমরা এখন দেখব, আর 2π এটা আমাদের সূত্র, কৌণিক ভরবেগের সূত্র। সেক্ষেত্রে আমরা যদি দেখতে চাই, এখানে লক্ষ্য করো যে আমাদের যে h মানে প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ, এই প্লাঙ্কের ধ্রুবকের মান কত, 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের প্লাঙ্কের ধ্রুবকের মান, 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ওকে, এটা মান মনে খুঁজতে করে ফেলবো, এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসে, গ নাম্বার অনেক বেশি চলে আসে। লাস্ট আমরা এখন যেটা দেখবো, তাহলে আজকে আমাদের মতো মানে বোর মডেল শেষ হয়ে যাবে এখনই। লাস্ট তিনি কি বললেন, যে কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি শক্তি শোষণ করে। মনে থাকবে, যখন কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। আবার ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে তখন কি শক্তি বিকিরণ করে। চলো দেখি আমরা এটা মানে কি। যদি আমরা দেখতে চাই তোমাদের দেখা সহজ করে, যেমন ধরা যাক এই হচ্ছে আমাদের, চিন্তা করি আমরা যে কোনো একটা মূল আমরা নিউক্লিয়াস আঁকলাম, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, আমরা তিনটা দিয়ে উদাহরণ দিই। এটা আমার নিউক্লিয়াস। তো ধরো একটা ইলেকট্রন এখানে আছে আমাদের, আমরা এইভাবে দেখি, হ্যাঁ, দুইটা আছে এখানে, আরও আছে। আচ্ছা ধরো এই যে এই ইলেকট্রনটা, এই ইলেকট্রন কি করবে, সে হচ্ছে গিয়ে এটা হচ্ছে n=1, তাই না, এটা প্রথম কক্ষপথ, n=2 দ্বিতীয় কক্ষপথ, এটা n=3 তৃতীয় কক্ষপথ। তো সে কি করবে, এখান থেকে এখানে যাবে, মানে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে। তো যদি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাইতে হয় সেক্ষেত্রে কি করবে, সাথে আর যেহেতু আমরা কি জানি যে নিচে নিম্ন কক্ষপথে শক্তি কম, এরপর যে কক্ষপথ সেখানে শক্তি আরও বেশি, এরপর যে কক্ষপথ সেখানে শক্তি আরও বেশি। তো কাউকে যদি কম শক্তি থেকে বেশি শক্তিতে যাইতে হবে, শক্তির জায়গায় যাইতে হয়, তার কি করতে হবে, শক্তি গ্রহণ করতে হবে, তাই না, বা শক্তি শোষণ করতে হবে, তাই না। এই জন্য যখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন কি সেই শক্তি শোষণ করবে, শক্তি গ্রহণ করবে। মনে থাকবে, নিম্ন থেকে উচ্চ গেলে কি হয়, শক্তি গ্রহণ করে, শোষণ করে। আবার কেউ যদি উচ্চ থেকে নিম্নে আসতে চায়, উচ্চ থেকে নিম্নে আসতে চায়, তখন কি করতে হবে, তার শক্তি ছেড়ে দিতে হবে, মানে শক্তি বিকিরণ করতে হবে, রাইট। কারণ নিম্নে কি শক্তি কম, এখানে ঘুরতে কম শক্তি লাগবে, বেশি শক্তি না, এখানে ঘোরা যাবে না, রাইট। তবে কীভাবে মনে রাখতে পারে সহজেই, এটা আমার সময় মানে আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি এটা বলি, এইভাবে মনে রাখাই, যেহেতু তোমাদের মনে থাকবে আমার বিশ্বাস। যে ধরো তোমাকে বড় মানে তুমি ধনী হতে চাও, তাই না, যেহেতু এটা নিম্ন এটা উচ্চ, এটা আরও উচ্চ, রাইট। এখন ধনী হতে তোমাকে কী করতে হবে, টাকা ইনকাম করতে হবে, রাইট। সো তোমাকে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে হয় কী করতে হবে, টাকা ইনকাম করতে হবে, মানে কি শক্তি গ্রহণ করতে হবে, শক্তি শোষণ করতে হবে, ঠিক আছে। তাহলে নিম্ন থেকে উচ্চ মানে কি শক্তি গ্রহণ বা শোষণ, তাই না, একই কথা, গ্রহণ জায়গায় শোষণ একই কথা। আর যদি তোমাকে উচ্চ থেকে নিম্নে আসতে চায় হয়, শক্তি কী করতে হবে, শক্তি বিকিরণ করতে হবে, শক্তি কী করতে হবে, শক্তি বিকিরণ করতে হবে, ঠিক আছে, মানে শক্তি ছেড়ে দিতে হবে। খেয়াল করো, তোমার অনেক টাকা, তুমি কখনো চাইলে এখানে আসতে পারবে না, তোমাকে টাকা ছেড়ে দিয়ে তারপর নিচে নামতে হবে, ঠিক আছে, গরিব হতে হবে, ঠিক আছে, টাকা দান করে হোক আর যেটা করে হোক, রাইট, এটা মানে বিকিরণ বলা হয়, ঠিক আছে। তো যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তির স্তরে যাইতে চাই শক্তি শোষণ করতে হবে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিতে আসতে চাই শক্তি কী করতে হবে, বিকিরণ করতে হবে বা শক্তি ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা এই বোর মডেলের সাফল্য দেখব। এই বোর পরমাণু মডেলে পরমাণুর শক্তি স্তর আকার বৃত্তাকার বলা হয়েছে। উনি কি বলছেন, যে পরমাণুর বৃত্তাকার কক্ষপথে ঘটে, এটা উনি বলছিলেন। তারপরে উনি কি বললেন, যে মানে মাত্র যেটা বললাম, যে যদি পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, তাই না, ওই যে কি বললাম, শক্তি শোষণ করে গ্রহণ করা, টাকা কামানো, তাই না। কেউ যদি টাকা কামায় কী করবে, নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, রাইট, বা উচ্চ হবে, রাইট। একইভাবে পরমাণু শক্তি বিকিরণ করলে কি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। ওকে, আর লাস্ট আমরা যেটা দেখবো কি বলছেন, যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের
পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বাট বিজ্ঞানী বোর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। এবার আমরা দেখব এই বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা। চলো দেখে নিই। বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, সত্য এটা। কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ওকে, যেমন যদি দেখি হাইড্রোজেন, যদি আমরা হাইড্রোজেনের হাইড্রোজেন নিউক্লিয়াস, এটা এই যে প্রথম কক্ষপথ, হাইড্রোজেনের প্রথম কক্ষপথ এটা আমাদের। হ্যাঁ, তো হাইড্রোজেনের যে ইলেকট্রন কটা থেকে বলতো, একটা ইলেকট্রন। কারণ হাইড্রোজেনের আমরা কি জানি, আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, এই জন্য ইলেকট্রন সংখ্যাও 1। তো এই হাইড্রোজেনের যে হচ্ছে কি সংখ্যা বলতো, ইলেকট্রন সংখ্যা, সেটা একটা। অতএব এটা দিয়ে হাইড্রোজেনের কি ব্যাখ্যা করা যাবে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে। পাশে এরকম করে হিলিয়াম প্লাস, হ্যাঁ, পরে হচ্ছে লিথিয়াম 2+, এগুলোরও কি হিলিয়াম প্লাস, হ্যাঁ, লিথিয়াম 2+, এগুলোরও কি করা যাবে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে। মনে থাকবে, কারণ হিলিয়াম প্লাসও কি, হিলিয়াম তো সাধারণত 2টা ইলেকট্রন থাকে, তাই না? হিলিয়ামে সাধারণত কটা থাকে ইলেকট্রন, দুটো 2টা ইলেকট্রন থাকে। যখন সে কি করবে, যে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, আমরা কি জানি যে ইলেকট্রন মাইনাস যদি চলে যায়, সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জন্য তখন তার একটা ইলেকট্রন থাকবে, যে হিলিয়াম প্লাস লিথিয়াম 2+। লিথিয়াম 3টা থাকে, 3টা থেকে 2টা ছেড়ে দিয়ে একটা থাকবে। সেক্ষেত্রে কি এদেরও কি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় কি দিয়ে? তাহলে এই 3টে জিনিসের কি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় কি দিয়ে, বোর পরমাণু মডেল দিয়ে। এটা থেকে অ্যান্সার আসবে কিন্তু। হ্যাঁ, অনেকে শুধু হাইড্রোজেন না, হাইড্রোজেন He+, লিথিয়াম 2+, এটা আমরা আরও বিস্তারিত দেখবো সামনে। আবার এত দেখে রাখো যে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলো কি, এগুলো প্রত্যেকেই এক ইলেকট্রন বিশিষ্ট, এবং এদের প্রত্যেকের যে পারমাণবিক বর্ণালী এই বোর পরমাণু দ্বারা ব্যাখ্যা করা যায়। ওকে, আচ্ছা, বোরের পরমাণু মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। হ্যাঁ, মানে যেটা বলছিলাম ওই হিসেবে একটি রেখা পাওয়া। যখন আরো গবেষণা করা গেল, তখন আরো আরো উন্নত জন্য দেখা গেল, তখন কি দেখলো, এখানে একটা না, এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা মিলে একটা রেখা দেখা যায়। ঠিক আছে, মানে কি অনেকগুলো ক্ষুদ্র রেখার সমষ্টি হিসেবে। কিন্তু কোন কারণে এতগুলো ক্ষুদ্র রেখা থাকে, তার ব্যাখ্যা উনি দিতে পারেননি। আর লাস্ট হচ্ছে উনি বলছিলেন কি, যে ইলেকট্রনের যে কক্ষপথগুলো হচ্ছে আকার, এই আকারগুলো হচ্ছে সবগুলোকে বৃত্তাকার। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আরো গবেষণা যখন করলো, তখন দেখা গেল শুধু বৃত্তাকার কক্ষপথ না, এখানে উপবৃত্তাকার কক্ষপথ বিদ্যমান আছে। ঠিক আছে, তো আমরা এবার পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিই। যেমন ধরা যাক, যেমন দেখো এখানে যে কে মানে কি, প্রথম শক্তি n=1, তাই না? ও আচ্ছা, এবার একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কি, মানে এই যে মাত্র কক্ষপথগুলো রাখলাম, এটা n=1 মানে কি, এটা কে, এটা প্রথমটা কে, দ্বিতীয়টা কি n=2 মানে কি l, n=2, তৃতীয়টা কি n=3 মানে কি KLM, পরে n না ও। ওকে, তো আমাদের এই যে কক্ষপথগুলো দেখলাম, আমরা এই কক্ষপথগুলো যে দেখলাম, এখন এদের ভিতরে কোনটাতে কতগুলো ইলেকট্রন জানিয়ে দিতে পারে। যেমন ধরো আমাদের প্রথম কক্ষপথ, মনে রাখবা প্রথম কক্ষপথে সবসময় 2টা, হাইস্ট কয়টা, 2টা ইলেকট্রন থাকতে পারে। আবার দ্বিতীয় কক্ষপথ, এখানে হাইস্ট 8টা ইলেকট্রন থাকতে পারে। আর তৃতীয় কক্ষপথে হাইস্ট 18টা ইলেকট্রন থাকতে পারে। এখন কোন সূত্রটা আমরা বের করলাম, সূত্রটা হচ্ছে 2n² সূত্র, 2n²। হ্যাঁ, এই সূত্রে কীভাবে মনে রাখা যায়, যে প্রথম কক্ষপথ মানে কি n=1, রাইট? তাহলে কি 2 × 1² কী হয় কথা বলতো, 2 হয়। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি। আবার n=2 হলে 2 × 2² মানে কি 8টি। কীভাবে n=3 হলে 2 × 3² মানে কি 18টি, রাইট? ওকে, n=4 হলে এরকম 32টি, এরকম আমরা শিখে নিলাম। ওকে, এই যেমন দেখা যাক এখানে হাইড্রোজেনে কয়টি, ওর আছে একটা মাত্র পারমাণবিক সংখ্যা, জন্য কে শক্তি স্তরে একটা। হিলিয়ামের কয়টা আছে, 2টা, এই যে সবগুলো কি কে শক্তি স্তরে। এখন লিথিয়ামের কয়টা আছে, 3টা। এই জন্য আমরা জানি কি কে তে হাইস্ট 2টা থাকতে পারে, মাত্র দেখলাম আমরা শুরুতে, তাই না? কি মানে কি প্রথম শক্তি স্তর, আর প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন, তাই না? কিন্তু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, মানে ইলেকট্রন পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা 3টা। আমরা কি জানি, যতগুলো প্রোটন সংখ্যা ততগুলো কি ইলেকট্রন সংখ্যা, তাই না? তো এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা 3, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা, 3টা। তো 2টা হচ্ছে প্রথম শক্তি স্তরে, বাকি একটা কি দ্বিতীয় শক্তি স্তরে। এরকম যদি সোডিয়াম দেখি আমরা, দেখো 2টা হচ্ছে প্রথম শক্তি স্তরে,
8টা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে, কারণ কি জানে হাইস্ট 8টা হতে পারে দ্বিতীয় শক্তি স্তরে, আর একটা বেড়ে গেছে, বাকিটা কি তৃতীয় শক্তি স্তরে চলে গেছে। ওকে, এরকম করে আমরা দেখে নেব। তো এভাবে আমরা শিখতে পারবো। আমাদের আরও কিছু বেসিক এখানে বাকি আছে, কিছু বেদিক আমাদের সব দেখবো আমরা, কীভাবে ইলেকট্রন করতে হবে সব আস্তে আস্তে দেখবো। তার আগে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর জিনিসটা কি? একটাকে বলছিলাম না আমরা যে কি বলে এটাকে, পরমাণুতে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথ থাকে না, পাশাপাশি কি থাকে, উপবৃত্তাকার কক্ষপথ বিদ্যমান থাকে। তো এই উপবৃত্তাকার কক্ষপথ যা আছে, এই উপবৃত্তাকার কক্ষপথ আমরা কেমনে কি বের করব? মনে রাখবা, এই যে আমাদের যে প্রধান শক্তি স্তর আছে এন, হ্যাঁ, এটার প্রধান শক্তি স্তর। এখন আমরা দেখবো উপশক্তি স্তর কি, বা উপবৃত্তাকার কক্ষপথ কি। তো এরা হচ্ছে বৃত্তাকার। হ্যাঁ, তো এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথের ভিতরেই আবার কি থাকে, উপবৃত্তাকার কক্ষপথ থাকে। যেমন ধরো এই যে প্রথম কক্ষপথে উপবৃত্তাকার কক্ষপথ আছে একটা। একইভাবে দ্বিতীয় কক্ষপথে উপবৃত্তাকার কক্ষপথ আছে 2টা। তৃতীয় কক্ষপথে উপবৃত্তাকার কক্ষপথ আছে 3টা। চতুর্থ কক্ষপথে উপবৃত্তাকার কক্ষপথ আছে 4টা। তো এটা কেমনে বের করব, মানে জিনিসটা কি? হ্যাঁ, তো চলো দেখি আমরা। এটা মনে রাখার জন্য এইটা উদাহরণটা মনে রাখতে পারো। ধরো একটা জেলা, এই জেলা কি থাকে, উপজেলা থাকে। ঠিক একইভাবে একটা শক্তি স্তর, এই শক্তি স্তর কি থাকবে, আরও উপশক্তি স্তর থাকবে। যেমন ধরো এই যে এই প্রথম শক্তি স্তর, এর মধ্যে উপশক্তি স্তর একটা, মাত্র একটা উপশক্তি আছে, মানে উপজেলা আছে বা উপশক্তি স্তর কয়টা, একটা। আবার যে দ্বিতীয় কক্ষপথ, এখানে উপশক্তি স্তর আছে, বা বলতে পারি কি উপবৃত্তাকার কক্ষপথ কয়টা আছে, এখানে আছে 2টা। হ্যাঁ, মানে যদি বলি এটা জেলা হয়, এখানে উপজেলা আছে 2টা। যদি এটা একটা জেলা হয়, এখানে উপজেলা আছে 3টা। ওকে, এরকম করে আমরা দেখব। তো এই উপশক্তি স্তরকে মূলত মনে রাখবা এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। এটা কিন্তু অনেকে বুঝতে পারি না আমরা যে উপশক্তি স্তর জিনিসটা কি। তাহলে শক্তি স্তর কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এবার আমরা দেখব যে এই উপশক্তি স্তরকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে কিভাবে কি হয়। যেমন ধরো, আমার উদাহরণ দিলে বুঝতে পারবো। প্রথমে ভয় পাওয়ার পিছনে যে বিষয়টা বুঝতে চাই, বিষয়টা এমন না, মাথা ঠান্ডা করে তার সাথে দেখলাম যেটা বলতেছি। যেমন প্রথম শক্তি স্তর মানে কি দেখছিলাম মাত্র, n=1, তাই না? প্রথম শক্তি স্তরের নাম কি ছিল? n=1, মানে কে শক্তি স্তর, মনে আছে? প্রথম শক্তি স্তর আমরা এখানে একে দেখাই, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, রাইট? n=1, এটা আমাদের প্রথম শক্তি স্তর। তাই প্রথম শক্তি স্তর আমাদের মনে রাখবা ক্ষেত্রে এল এর মান হচ্ছে, এল মানে কি বলছিলাম, এল মানে উপশক্তি স্তর, এল মানে কি উপশক্তি স্তর, সরি উপশক্তি স্তর। হ্যাঁ, তার মানে কি আমাদের এই এল মানে হচ্ছে উপশক্তি স্তর, আর এন মানে কি শক্তি স্তর। তো এই এন যে শক্তি স্তর বা জেলা চিন্তা করে বলছিলাম, জেলা। তো এই জেলাতে কয়টা উপজেলা থাকে? একটা উপজেলা। n=1 হলে কি এখানে একটা উপজেলা থাকবে, সেটা হচ্ছে l=0। 0 মানে কি আমরা দেখবো একটু পর। তাহলে n=1 হলে এল এর মান কি হয়? 0 হয়। আবার যদি 2 হয়, n=2 হলে মানে এটা কি দ্বিতীয় কক্ষপথ, তাই না? এই দ্বিতীয় কক্ষপথ আমরা রাখলাম n=2, এটা কি n=2। n=2 হলে দ্বিতীয় কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথে কক্ষপথ কয়টা থাকবে? 2টা থাকবে। এটা হবে হচ্ছে 0 আর 1, এটা কি উপশক্তি স্তর। n=2, এখানে উপশক্তি স্তর কয়টা আছে? 2টা আছে। আবার তৃতীয় শক্তি স্তরে মানে 3 নম্বর জেলায় উপজেলা কয়টা আছে? 3টা উপজেলা আছে। যেমন মানে হচ্ছে যদি সহজ করে চিন্তা করতে চাই আমরা, যে তৃতীয় শক্তি স্তরে 3টা শক্তির স্তর আছে, 0, 1 আর 2। না বুঝতে পারলে আবার দেখো, প্রয়োজনে নিজে যে কমেন্টে কোশ্চেন করো, আমি কোশ্চেনগুলো অ্যান্সার অবশ্যই দেবো। প্রয়োজনে ভিডিও বানায় তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো, কোনো সমস্যা নেই। n=3 হলে l কি হয়? 0, 1, 2। আবার n= যদি 4 হয়, সেক্ষেত্রে l এর মান হয় 0, 1, 2, 3। ওকে, সেক্ষেত্রে যদি আমরা এখন দেখতে চাই যে এখন আরেকটা বিষয় আছে, তার মান খেয়াল করো, মানগুলো কেমন কীভাবে হয়েছে। যখন n=1 হয়েছে, l এর মান হচ্ছে 0। যখন n=2 হলো, l এর মান 0, 1। যখন n=3 হলো, l এর মান কি? 0, 1, 2। যখন শক্তি স্তরের মান 4 হলো, উপশক্তি স্তরের মান কি? 0, 1, 2, 3।
খেয়াল করো তো, এখানে n এর মান যা, এখানে 0 থেকে শুরু হয়ে 1 কম না? দেখো তো, 0 থেকে শুরু হয়েছে প্রত্যেকটা, কিন্তু 0 থেকে শুরু হয়েছে, l = 0 0 0, রাইট? 0 থেকে শুরু হয়েছে, আর যে মানটা n এর মান আছে তার থেকে মানে 1 কম আছে। যেমন ধর এখানে 3, এর জন্য কি 0 থেকে 2 পর্যন্ত, এখানে 4, 0 থেকে 3 পর্যন্ত, এখানে 1, এই জন্য 0 শুধু 0। বুঝতে পারছি আমরা? এখন যে 0 1 2 3 এগুলো পাইলাম, এগুলো কিছু মান আছে। এই 0 আছে না, এই 0কে বলা হয় যে মানে উপসূক্ত 0, এই 0কে বলা হয় s। আমরা মানে অংশ করে নিতাম 1s2 1s2 2s2 লিখি আমরা 2b5 লিখি না, এই যে এখান থেকে আসে। হ্যাঁ, চলো দেখি। এই 0 মানে কি? 0 মানে হচ্ছে s। l = 0 মানে কি বলা হয়? এটাকে s বলা হয়। আবার এই যে মানে s, তাহলে এখানে আমরা 0 মানে কি s, রাইট? ওকে, তাহলে l যদি 0 হয় সেটাকে বলে কি s অরবিটাল। এটা কি বলে? অরবিটাল বলা হয়। l মানে কি? উপশক্তি স্তর বা কি অরবিটাল। হ্যাঁ, অরবিটাল। ওকে, আবার যদি দেখো যে, তার মানে কি দেখলাম আমরা, যে l এর মান যদি 0 হয় এটা কি বলা হয়? s বলা হয়, s অরবিটাল বলা হয়। আবার এই l এর মান যদি 1 হয় সেক্ষেত্রে সেটা আমরা বলি p অরবিটাল। কি অরবিটাল বলে আমরা? p অরবিটাল। আবার l এর মান যদি, যে 1 হলে p অরবিটাল, 1 হলে কি অরবিটাল? p অরবিটাল। হ্যাঁ, l এর মান যদি 1 হয় সেটা কি বলে? আমরা p অরবিটাল বলি। আবার l এর মান যদি হয় 2 সেটাকে আমরা বলি d অরবিটাল। ওকে, l এর মান 2 হলে কি অরবিটাল? d অরবিটাল। l এর মান 2 হলে d অরবিটাল। আর l এর মান যদি 3 হয়, l এর মান কত হয়? 3 হয়, সেটাকে আমরা বলি কি? f অরবিটাল। সেটাকে আমরা বলি f অরবিটাল। তো আমরা কি sp-df, তার মানে কি s হলে কি l এর মান কত হয়? 0, p হলে l এর মান কত হয়? 1, d হলে l এর মান কত হয়? 2, আর হচ্ছে f হলে l এর মান 3। তো আমি সহজে মনে রাখতে পারি এই টেকনিকে, যে p তে কি প্রথম মানে 1, মানে মনে রাখার জন্য, জাস্ট l এর মানগুলো মনে রাখার জন্য। তো p তে 1 প্রথম কি মনে রাখতে পারো, d তে 2 মানে 2, রাইট? এরকম মনে রাখার জন্য টেকনিক ইউজ করতে পারো। আর s মানে 0, f মানে আসলে 3। ওকে, তাহলে আমি এইভাবে মনে রাখতে পারি। 1 মানে p, হ্যাঁ, l এর মান 2 মানে d, l এর মান 3 মানে f। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে n+l। আমরা দেখব কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করে, কোথায় পরে প্রবেশ করে। চলো আমরা দেখে নিই। তো আমরা এখন দেখব কি, যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসে কিছু নীতি আছে। এই নীতির জন্য 3জন বিজ্ঞানী, পাউলির বর্জন নীতি, হ্যাঁ, আউপয় নীতি, হুনসের সূত্র, এরকম বেশ কয়েকটা নিয়ম আছে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত এই ক্লাসে আমরা জাস্ট এদের যে সমাধানটা, যে মূল কথাটা, সেটা আমরা দেখে নেব। এবং পরীক্ষা মনে রাখবে, এখন যে পড়াটা পড়াবো সরাসরি পরীক্ষাতে চলে আসে। এবং সবচেয়ে অধ্যায়ে যদি বলতে হয় যে কোনো সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া, সেটা হচ্ছে এতটুকু। আমরা এখন যতটুকু পড়বো সেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। ওকে, তো শুরু করি আমরা। খেয়াল করো, পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল প্রবেশ। আচ্ছা, আমরা বিস্তারিত পড়ার আগে আমরা একটা মেইন পড়াটা দেখে নিই। পরীক্ষার প্রশ্ন সেরকম বিভিন্ন রকম প্রশ্ন হয় এখান থেকে, তা বাট যেটা মূল প্রশ্ন সেটা আমি দেখাই দিই। যেমন ধর 4D এবং 3s, বা 3s এবং 4D, এই দুইটার মধ্যে কোনটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে? কোনটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তো কোনটার মধ্যে এই ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটার জন্য আমরা শিখব। খেয়াল করো, যার n+l এর মান কম তার শক্তি কম। কি বলবো আমরা? যার n+l, n+l মানে কি? n মানে কি প্রধান শক্তির স্তর, আর l মানে কি অরবিটাল বা কি উপশক্তি স্তর। মাত্র যেগুলো দেখলাম আমরা। হ্যাঁ, তো কি বলবো, যে যার n+l এর মান কম তার শক্তি কম। যার n+l এর মান কম তার শক্তি কম, এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, তার কি কম? তার শক্তি কম, এবং সেখানেই কি, সেখানেই ইলেকট্রন প্রবেশ করবে। মনে থাকবে? তার মানে কি, এই যে 4D এবং 3s এর মধ্যে যার n+l এর মান কম
সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, এটা মানে ওই বিস্তারিত পড়লে এটাই পেতাম আমরা। সেক্ষেত্রে খেয়াল করো 4d 3s, খেয়াল করো তো এখানে 4d আছে, এখানে n এর মান কত 4। প্রথমটা হচ্ছে n এর মান, প্রথমটা কি আমাদের n, দ্বিতীয়টা হচ্ছে আমাদের l এর মান, দ্বিতীয়টা কিসের মান l এর মান। তো এখানে কি পেলাম n ইকুয়াল 4, মাত্র পড়লাম d মানে কি l এর ইকুয়াল 2, মনে আছে l ইকুয়াল কত 2, d মানে কত 2। তাই আমাদের এখানে n প্লাস l কত আসে 4 প্লাস 2 কত আসে 6, দেখ বুঝছি আমরা। তাহলে 4d এর জন্য কি n প্লাস l এর মান, এই 4d হচ্ছে এটা অরবিটাল, তাই 4d অরবিটালের জন্য যে n প্লাস l এর মান কত আসছে আমাদের 6, ওকে। এবং 3s দেখব, 3s এর ক্ষেত্রে হচ্ছে আমাদের সরি আচ্ছা 3s n এর মান হচ্ছে আমাদের 3 আর s এর মান কত 0, রাইট, ওকে। সেক্ষেত্রে আমাদের খেয়াল করো l এর মান 0, l এর মান কত 0, তাহলে n প্লাস l কত আসে আমাদের 3 প্লাস 0 কত আসে 3, বলো তো এখানে n প্লাস l এর মান 6 আসে আর এখানে n প্লাস l এর মান 3 আসে, তাহলে কোনটা কম, অবশ্যই n প্লাস l 3 আসে, এটা কম 3s, তার মানে কি 4d এবং 3s এর মধ্যে 3s এ আগে প্রবেশ করবে, 3s ইলেকট্রন আগে প্রবেশ করবে। একইভাবে ধরো প্রশ্ন এটা আসলো যে 3d ও 4s কোনটিতে আগে যাবে, তো আমরা বের করবো n কত আমাদের 3, l কত আমাদের d এর জন্য 2, তো n প্লাস l কত আসে, n প্লাস l আসে 3 প্লাস 2 মানে আসে 5, আবার 4s এর জন্য কত আসে n ইকুয়াল আসে 4, l ইকুয়াল কত আসে 0, তাহলে n প্লাস l কত আমাদের 4 প্লাস 0 কত আসে 4, তাই বলতো 3d এবং 4s মধ্যে n প্লাস l এর মান কার কম, অবশ্যই 4s এর n প্লাস এর মান কম, 4s এর 4 আর 3 এর জন্য কত 5, তাহলে 4s যেহেতু n প্লাস l এর মান কম, অবশ্যই 4s এর মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ মাত্র বললাম কি যার n প্লাস l এর মান কম তার শক্তি কম এবং সেখানে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মনে থাকবে আগে প্রবেশ করবে। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন আছে, মজার প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এটা, যেমন ধরো 3d ও 4p কোনটার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, তুমি খেয়ে মান বের করো। 3 এর জন্য n প্লাস l কত, n প্লাস l সমান খেয়াল করো 3 প্লাস 2, তাই না, n হচ্ছে আমাদের 3, l হচ্ছে কত 2, 5 আসে। আবার 4p ক্ষেত্রে খেয়াল করো n ইকুয়াল হচ্ছে কত 4, l ইকুয়াল হচ্ছে 1, তাই n প্লাস l কত আসে 5, 3d ক্ষেত্রে আসে 5, 4p ক্ষেত্রে কত 5। মনে রাখবা যদি এই ক্ষেত্রে এমন হয় যে দুইটাই সমান আসতেছে, n প্লাস l দুই ক্ষেত্রে সমান আসতেছে, সেক্ষেত্রে মনে রাখবা এই দুইটার মধ্যে যার n এর মান কম, খেয়াল করতে এখানে n এর মান কত 3, এখানে n এর মান 4, যেখানে এখানে n এর মান কম, যার n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মানে যার n এর মান কম তার শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মনে থাকবে। যদি মানে n প্লাস l মান সমান আসে সেক্ষেত্রে কি দেখবো আমরা যে n এর মান কোনটা ছোট, যেটা ছোট সেটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মনে থাকবে। এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়ে ফেললাম আমরা। তুমি যদি কোশ্চেন উল্টাও, তুমি যে এখন যাই মানে বোর্ড কোশ্চেন ঘাটাঘাটি করো, দেখবে ঘুরে ফিরে এগুলো আসতেছে। হ্যাঁ, লাস্টে আমাদের আর কিছু পড়া আছে যে ব্যতিক্রম নিয়ম আছে আমাদের ইলেকট্রন বিন্যাসের। হ্যাঁ, তারপর হচ্ছে পারমাণবিক ভর কীভাবে বের করতে হয়, সব ঠিক অনেক টেকনিক এখানে আছে, বাট আমাদের এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়ে সেটা আমাদের পড়ে ফেলছি, বাকি পরে আমাদের বেশিক্ষণ লাগবে না পড়তে। তো তবে এই যে নিয়ম শিখলাম, আমরা আগে কয়েকটা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমাদের খুবই সহজ হবে শেখার জন্য। তো আমরা পর্যায় সারণী চলে যাই, সহজে করার জন্য পর্যায় সারণীর মধ্যে চলে যাই। এই হচ্ছে আমাদের কি পর্যায় সারণী। তো মনে রাখবা কেমিস্ট্রি শিখতে হলে আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদের পর্যায় সারণী শিখতে হবে। তোমরা তোমাদের আপাতত বেশি শিখতে হবে না, তোমরা আগে বিশ্বাস শিখো, পাশাপাশি আরও যে আর 2-3টা আছে, যেমন প্রথম বিষটা কি আমাদের শুরুতে হচ্ছে কি হাইড্রোজেন, তারপর কি হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আবার তো বিশ্বাস শিখো, পাশাপাশি আমরা আর কয়টা ভাগ করে শিখবো, যেমন ক্রোমিয়াম আমাদের লাগবে, আয়রন আমাদের লাগবে, কপার। তাহলে আমাদের কি কপার, আয়রন আর কি এখানে ক্রোমিয়াম, পাশাপাশি প্রথম বিষটা। এগুলো আপাতত শিখলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না এই এসএসসিতে অন্তত। হ্যাঁ, তো আমরা দেখি এগুলো কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। চলো দেখি আমরা শুরুতে আমরা দেখবো হচ্ছে, ধরো আমরা যে একটু কঠিনগুলো দেখি, যেমন ধরো সোডিয়াম। আচ্ছা, সোডিয়াম করার আগে আমি সহজ একটা দেখে নিই, যেমন লিথিয়াম,
লিথিয়ামের কত বলতে আমাদের 3, লিথিয়ামের পরমাণু সংখ্যা কত 3। সেক্ষেত্রে কি বলছিলাম, শুরুতে হচ্ছে 1s, শুরুতে কি সব মনে রাখবো সবচেয়ে কম শক্তি হচ্ছে 1s এ। তাহলে 1s এ হাইস্ট কটা যেতে পারে, 2টা যেতে পারে, 1s2 আর 1 এ করে শুধুমাত্র আমরা কি দেখলাম, যখন n = 1 সেখানে l = কত, শুধু শূন্য মানে s থাকে, n এ কখনো p থাকে না, মানে n = 1 হলে সেখানে কখনো 1p হয় না, কখনো আমরা 1p দেখবো না। তাহলে 1s এর উপর কি আছে আমাদের 2s, কি হবে 2s1, বাকি একটা কোথায় যাবে 2s এ যাবে। একইভাবে লিথিয়াম ধরো আমরা যদি দেখি, এখানে একটু কঠিন দেখি আমরা, যেমন ধরো যদি দেখি কার্বন হচ্ছে 6, হ্যাঁ কার্বন হচ্ছে 6। কার্বনের ক্ষেত্রে কি হবে, শুরুতে 1s2, আমরা জানি 1s হাইস্ট 2টা যেতে পারে, প্রত্যেকটা অরবিটালে হাইস্ট 2টা ইলেকট্রন যেতে পারে, মানে s অরবিটালে হাইস্ট। ওকে, 1s2 গেল, পর হচ্ছে 2s2, কেমন জানি s অরবিটালে হাইস্ট 2টা যেতে পারে, 2s2, বাকি আছে কয়টা, বাকি 2টা আছে, বাকি 2টা যাবে কি 2 এ কিন্তু পিও আছে আমাদের, রাইট। ওটাকে দেখছি আমরা কি 2 এর n = 2 হলে l = 0 আর 1, মানে কি s আর p দুইটাই হয়, তাহলে কি 2s তো গেল আমাদের, 2s2 গেল, আর 2p বাকি যে একটা ইলেকট্রন সেখানে এখানে যাবে, 2p1 এ যাবে, ঠিক আছে। শেষ আমাদের, সো বাকি কয়টা, বাকি 2টা ছিল, আরো 2টা বাকি আছে, আর 2টা, এই 2টা এখানে চলে আসবে, ক্লিয়ার। তো এবার একটু বড় দেখি আমরা, যেমন ধর সোডিয়াম ইলেকট্রন কেমন হবে, তার শুধু কি যাবে, শুরুতে হচ্ছে 1s2, মানে 1s 2টা যাবে, 2s 2টা যাবে, 4টা চলে গেল, 2p তে করা যাবে। মনে রাখবা আমাদের তোমাদের বিষয়গুলো বলে দিই, এই s অরবিটাল এখানে একটা অরবিটাল আছে, সেক্ষেত্রে এখানে হাইস্ট 2 যেতে পারে। এই p অরবিটালের মধ্যে আরো আমাদের আরো মানে ভাঙাভাবে আরো 3টা, মানে p এর মধ্যে 3টা অরবিটাল আছে, মানে আমরা একটা অরবিটাল দূরে যেতে পারে, p তে যে 3টা আছে px py pz, এদের p তে 6টা যেতে পারবে। তো p অরবিটাল হাইস্ট করা যেতে পারে, 6টা ইলেকট্রন যেতে পারে। আবার d তে আছে 5টা অরবিটাল, এরকম, এর জন্য d তে হাইস্ট 10টা যেতে পারে, আর f তে আছে 7টা, এর জন্য f তে হাইস্ট 14 ইলেকট্রন যেতে পারে। তো এই s হচ্ছে কি হাইস্ট 2টা নিতে পারে, p হচ্ছে হাইস্ট 6টা নিতে পারে, d হাইস্ট 10টা নিতে পারে, f হাইস্ট কটা 14টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ওকে, তাহলে 1s2 2s2, তাহলে কি কয়টা হয়ে গেল আমাদের, 2টা 4টা হয়ে গেল, বাকি আছে কয়টা আমাদের, সোডিয়ামের কত 11 না, 2টা আর বাকি 7টা, তাহলে এখানে p কত, p হাইস্ট 6টা নিতে পারে, p নেবে 6টা। 2p পর কি 2f লেখা, 2p 2d লেখা যাবে, 2d লেখা যাবে না, কারণ 2 এ হাইস্ট কত 0 আর 1, মানে কি s আর p, তাহলে 2s 2p হবে, নিয়ে ফেলছি আমরা। এবার কিন্তু আমাদের যেতে হবে তৃতীয় শক্তি স্তরে, তাহলে 3s1, বাকি একটা কই চলে যাবে 3s, বাকি 10টা হয়ে গেল না, এখানে 2টা 4টা আর 6টা কয়টা, 10টা হলো, বাকি যে মানে 11টা যেত, বাকি একটা 3s ঢুকবে, এরকম করে আমরা শিখে ফেলবো। তো আমাদের ইলেকট্রনে শিখলাম যে এই ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম আছে, চলো আমরা সেই ব্যতিক্রমগুলো দেখি। যেমন ধরো ব্যতিক্রম হচ্ছে 2টা আসে, সাধারণত আমরা যদি তোমাকে দেখাই, যেহেতু এটা আমরা একটা ক্লাসে পুরোটা দেখে ফেলতেছি, হয়তো অনেক একটু কষ্ট হবে, বাট তোমরা যদি মাথাটাকে ট্রাই করো খুবই সহজ হবে। আর কারোর মাথায় যে কোনো প্রশ্ন যদি মাথায় আসে, সাথে সাথে তুমি কমেন্টে লিখে ফেলো প্রশ্নগুলো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে শেখানোর জন্য। আমি চাই আমি যতটুকু পারি তোমাদের জন্য শিখাতে পারি। ওকে, তো চলো শুরু করি আমরা। ক্রোমিয়াম, প্রথমে পরবার দেখবো যে ক্রোমিয়ামের যে পারমাণবিক সংখ্যা, সেটা 24। তুমি চাইলে নিচে রাখতে পারো, অথবা ওখানে উপরে এখানে লিখতে পারো, আমরা এখানে চলো 24। তো এটাই ইলেকট্রন বিন্যাস কীভাবে হবে, মনে রাখবা 1s2, মানে প্রথম শক্তি 1s এ করে 2টা থাকতে পারে, 2s এ 2টা, 4টা চলে গেল, পরে কি 2s 1s 2s গেল, পরে কি 2p হাইস্ট কয়টা 6টা ইলেকট্রন থাকতে পারে, কয়টা 10টা চলে গেল, পরে কি 3s হাইস্ট কয়টা যেতে পারে, 2টা যেতে পারে, 12টা হয়ে গেল। আবার কি 3s এর পর 3p হাইস্ট কয়টা থাকতে পারে, 6টা, কয়টা 12 আর 6 কত 18টা হয়ে গেল, বাকি আছে মানে আমার আর বাকি আছে 6টা, খেয়াল করো। তারপর হচ্ছে আমাদের 3p পরে কি 3d, রাইট, আর 4s হিসেবে কি হওয়ার কথা, যে 6টা এখানে চলে আসছে, বাকি আছে আর কয়টা, বাকি আছে আরো 6টা, তাহলে 6টা এখানে চলে আসার কথা, তাই না, 3d6, হ্যাঁ, তার 4s এখানে আসবে না, হিসেবে এটা হওয়ার কথা ছিল। কিন্তু কথা হচ্ছে আমরা একটু কি শিখছি, যে 3p পর কি হয় 3s যায়, কারণ কি বললাম যে 3d এবং 4s এর মধ্যে মাত্র শিখলাম আমরা কি, যে শিখলাম মাত্র আমরা যে হচ্ছে এই যে 3d এবং 4s এর মধ্যে কার শক্তি কম বলো তো,
4s এর শক্তি কম। খেয়াল করো, যদি 3d আগে আসে হিসাবে আগে আসে 5 বার, ওর শক্তি কত, মোট শক্তি 5, আর 4s কত 4, এই জন্য 4s আগে ঢুকবে। এই জন্য কি বলতো, এই যে 3p6 মানে 18 ঢুকলো, 18 পর 2টা এখানে ঢুকবে, 4s ঢুকবে, ঠিক আছে, 4s ঢুকবে 2টা, তো কয়টা 20টা হয়ে গেলো, বাকি আছে কয়টা, আরো বাকি আছে আরো 4টা এখানে ঢুকবে। এটাই স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা, বাট ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা হয় না, ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা হয় না। মনে রাখবা, হয়তো তোমার জন্য একটু কঠিন হচ্ছে বিষয়টা শুরুতেই, সমস্যা নেই, আমি তোমাকে আরও বিস্তারিত শেখাবো, ধৈর্য ধরো। খেয়াল করো, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের যদি চিন্তা করি আমরা, সেক্ষেত্রে শুধু ক্রোমিয়ামের ক্ষেত্রে, সব ক্ষেত্রে চিন্তা করবো, মনে রাখবো এটা, যে যদি ইলেকট্রন মানে লাস্টে থাকলে কি D10 হচ্ছে তোমার কাছাকাছি মান আসতেছে, বা D5, মনে হয় এটা হচ্ছে পূর্ণ, D10 মানে কি পূর্ণ, আর D5 মানে কি অর্ধপূর্ণ, এটা কি বলা হয় অর্ধপূর্ণ, মানে অর্ধেক পূর্ণ। আবার P6 মানে কি পূর্ণ, P তে হাইস্ট থাকতে পারে, আর P3 মানে কি অর্ধপূর্ণ, ঠিক আছে। তো যদি আবার F এর ক্ষেত্রে চিন্তা করি, যদি হচ্ছে হয় F14, তাহলে কি সে পূর্ণ, আর যদি হয় হচ্ছে গিয়ে F7, এটা কি বলতো অর্ধপূর্ণ। এখন মনে রাখবা, কোনো একটা পরমাণুর ক্ষেত্রে কোনো একটা অরবিটাল যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, তখন পরমাণুটা অনেক স্থিতিশীল হয়, তখন কি পরমাণুটা অনেক স্থিতিশীল হয়। তখন হিসেবে তো আমাদের কী হওয়ার কথা ছিল এখানে, যে হচ্ছে 4s2 3d4 হওয়ার কথা, বা 3d4 কখন হয় না, কী হয়ে যায় 3d5 হয়ে যায়, মানে 4s থেকে চলে আসে 4s1 হয়ে যায়, আর কি 3d5 হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের কী হবে তখন 3d5 4s1, যদি হিসাবে কী হওয়ার কথা ছিল 4s2 3d4, বাট আমাদের যেহেতু সে কি অর্ধপূর্ণ হলে সেই অনেক স্থিতিশীল হয়, এই জন্য কী হয়ে যায় বলতো 4s1 থেকে কি চলে আসে, একটা চলে আসে এখানে, তা কী হয়ে যায় 3d4 এর জায়গায় হয়েছে 3d5। ওকে, এবার আসি কপারের ক্ষেত্রে, সেখানে অনেকটা আমার একটা কাহিনী ঘটে। যেমন কপার যদি আমরা করি 29 তার ঘর, তাহলে কী হবে আমাদের, যদি আমরা দেখি 1s2 মানে প্রথম শক্তি আছে 2টা, 2s2 দ্বিতীয় শক্তি আরও 2টা, হ্যাঁ 2p6 10টা গেল, 3s কয়টা 2টা 12টা গেল, 3p6 6টা আরও গেল, 18টা চলে গেল, বাকি আছে কয়টা, বাকি আছে আরও 11টা। তো হিসেবে 11টা কি আগে 4s 2টা যাবে, তাই না, 3d 4 যেহেতু আছে, 3d আর 4s হিসেবে কি 4s থেকে 2টা যাবে, কয়টা যাবে 20টা হবে, আর বাকি 9টা 3d থাকবে, হিসেবে এটা খরচ চলে যায়, 9টা থাকবে ডিতে, 2টা থাকবে কি এসেতে। কিন্তু আমরা কি জানি যে, আচ্ছা আমি লিখিনি আমরা, এই যে 4s2 আগে 4s ঢুকে, আমরা জানি আগে 4s ঢুকে পরে 3d ঢুকে, কিন্তু হিসেবে এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা থাকে না, কি হয়ে যায় যে এই যে যেটা কি বলছিলাম, যে যদি এই ডি অরবিটাল পূর্ণ হয়, বা যে কোনো অরবিটাল যদি পূর্ণ হয় বা অর্ধপূর্ণ হয়, তখন কি সে অনেক স্থিতিশীল হয়, সে মানে কী হয় পরমাণুটা অনেক স্থিতিশীল হয়। এই স্থিতিশীল কী হবে, 4s2 থেকে একটা ইলেকট্রন চলে আসবে কি 3d10 চলে আসবে, তাহলে কী হয়ে যাবে 3d10 হয়ে যাবে, 3d10 4s1 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইলেকট্রন ছিল। আর লাস্টে আমাদের কিছু ম্যাথ আছে আমাদের, এই ম্যাথগুলো আমরা ছোটো একটা ভিডিও দেখে নেব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।